হোপফুলি এর মধ্যে প্যারেন্টস টিচার্স মিটিং সময় তো পাচ্ছি না, তোমাদের ক্লাসে তো এত পড়াইতে গিয়ে প্যারেন্টস টিচার্স মিটিং কল করা টাইম পেচ্ছি না, বাট হোপফুলি এই সানডে পরে কিন্তু এটা আমার ইচ্ছা মতো না, কল তো করতে হবে। দরকার আছে, বুঝো না, প্যারেন্টস ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট। এটা আবার তো না করতে পারলে ভালো হয়, কিছু করার নেই, করা লাগে। আচ্ছা দেখেন, আপনাদের এখন মেকানিক্সে আমরা যতদূর পর্যন্ত পড়ছি, এটার পর থেকে আমরা এগুলো সবকিছু পড়ছি, এন্ড এগুলা পড়া হয়েছে, এগুলা পড়া হয়েছে মেকানিক্সে। উই আর ডান উইথ অল দিস থিংস অল দ্য ওয়ে আপ টু দ্য হুকস ল। হুকস ল তে গিয়ে আমাদের এখান থেকে শুরু হবে নতুন পড়া। হুকস ল কি বলে? আচ্ছা কোনটা? এই যেটা চেঞ্জিং শেপ থেকে শুরু করবো। আচ্ছা চেঞ্জিং শেপ থেকে স্টার্ট করি তাহলে। চেঞ্জিং শেপ সিরিজ তোমার যে কোনো যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কি হয়, দ্য অবজেক্ট উইল চেঞ্জ ইটস শেপ। আচ্ছা বাই দ্য ওয়ে ওয়ান মোর, আপনাদের স্যাটারডে মানডে ওয়েডনেসডে তে 2:30 তে তো নাকি না, সরি 4টার দিকে কি ক্লাস থাকে? আচ্ছা কার কার ক্লাস থাকে ওই টাইমে 4টা থেকে 5টা? তোমার তুমি তো বেবাতে শিফট করবে নাকি? হ্যাঁ তুমি নভেম্বর এক্সাম দিতে পারবা না তো? এক্সামের মার্কস তো ভালো রে বাবা, চাইলেই তো আর হয় না একটা জিনিস, বুঝে একটা রাত করলে পারবে। 4টা থেকে 5টা কার কার ক্লাস থাকে আপনার? শাহিদ স্যার ক্লাস, আর আরেকজনকে রেজা স্যার। রেজা স্যারের কথা কে বললেন আপনি? একজন দুইজন আর একটা ক্লাস চেঞ্জ করলো স্যার, এটা স্বর্ণ ব্যাচ। আরে বোকা এদিন আসতে হবে না, সুবিধা না, তাহলে আমি ওই ব্যাচে মার্চ করে দিব, একটু করেন না রে বাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লাস সেটে বলতেছি, ঠিক আছে ইট উইল হ্যাপেন, তুমি যাবে আমরা, ঠিক আছে আল্লাহ প্লিজ আপনারা নিচেই ঘুমো, ঠিক আছে যেখান থেকে আমার 2 দিন ছুটি যাও, 2 দিন। আর না তুমি ভয় করলে আমার সুবিধা হয়, বুঝো না, একবারে পড়াই করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি যেটা স্যার বলে ম্যানেজ করে দিচ্ছি, ঠিক আছে। স্যার বলে নেক্সট ক্লাস করব না, 2 ব্যাচকে মার্চ করে ফেলবো। নভেম্বরে ক্যান্ডিডেটস অল্প তো, এরা তো কেউ ক্যান্ডিডেটস না, ইউ নট গেটিং ইট। এই চ্যাপ্টার শেষে আমরা একটা ব্যাচ করে ফেলবো, ক্যান্ডিডেটই তো নাই নভেম্বর, অল্প স্টুডেন্টস না, সব মেয়ে ক্যান্ডিডেট, সবাই মেয়ে। আচ্ছা এনিওয়ে দেখেন, চেঞ্জিং শেপস কি জিনিস নাও আন্ডারস্ট্যান্ড। অবজেক্টের শেপ চেঞ্জ করা মানে হইতেছে ইফ উই অ্যাপ্লাই সাম ফোর্স দেন দেয়ার উইল বি চেঞ্জেস। সব প্লিজ ক্যালকুলেট, আমরা একবার ইলাস্ট্রেট করব ইনশাআল্লাহ, এক লাইনে ইজি একটা জিনিস, সব জিনিস আছে। কিছু অবজেক্টের শেপ চেঞ্জ হয় কেমন ভাবে, যে দ্যাট বিকামস পার্মানেন্ট, তার মানে আপনি যদি চেঞ্জ করেন আপনি এটা ফেরত আনতে পারবেন না, সো উই সে দ্যাট দ্য অবজেক্ট হ্যাজ বিকাম পার্মানেন্টলি ডিফর্মড। সামটাইমস আপনি সেকেন্ডারি কি করতে পারবেন, আমার আগে যেটা প্ল্যান করে থাকি, ফর এক্সাম্পল থিংস লাইক স্প্রিংস অর ইলাস্টিক অর রাবার ফর দ্যাট টাইপ, এই টাইপের জিনিসপত্রকে আমরা কি করতে পারি, আবার আগের জায়গায় ফেরত আনতে পারি। আর আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা আগের জায়গায় ফেরত আসে, ঠিক আছে, তাদেরকে আমরা ইলাস্টিক মেটেরিয়াল বলি, আর যারা ফেরত আসে না তাদেরকে আমরা প্লাস্টিক মেটেরিয়াল বলি। Objects that come back to the previous shape when the force is removed are elastic material. They go through elastic deformation. And objects that go through permanent deformation, ইশাতি লিখেন না, দাঁড়ান এক second. Objects that go through permanent deformation are called plastic material, and these are called plastic material. বুঝতেছি? একটু বুঝি। আচ্ছা চেঞ্জিং শেপস এর ক্ষেত্রে কি হয়, অবজেক্টস এ এনার ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, আমি বলে দিচ্ছি অ্যানসার, ঠিক আছে, একটু পরে লিখে দিই, এখন লিখে না। ইট ক্যান চেঞ্জ দ্য শেপ পার্মানেন্টলি অর টেম্পোরারি। যারা টেম্পোরারি তারাই হচ্ছে ইলাস্টিক। অবভিয়াসলি তুমি যদি ফোর্স দাও, when the force is removed it will come back to the original shape. These changes are called temporary changes and these objects are elastic material. And যেগুলো পার্মানেন্ট, these are called permanent changes and these are called plastic material. Okay. If we think about two cars colliding, it will have permanent changes. If you crush a can of a drink, it will become permanent changes. After the changes in the shape, these objects do not return to the original shape. However, spring of the bicycle has temporary changes. Temporary changes are কোন জায়গাতে আসে? These are there can be changes of in the shape of the object that happens only temporarily. When a force is applied on the object and force is removed, the object will come back to the original shape. Such changes are called temporary changes. These objects go through temporary changes and come back to the shape when it is squashed or pulled.
Some materials do not change the shape easily and would break before stretching noticeably. Resilient or elastic materials will come back to the original shape once the force is removed, but plastic materials would stretch long before it is stored or broken, but they would not come back. তার মানে এই প্লাস্টিক বেন্ড হবে কিন্তু আগের জায়গায় ফেরত আসবে না, বাঁকা হইতে পারে। আচ্ছা, these objects will not come back when the force is removed. These materials will go through plastic deformation, and deformation after which the object will come back is called elastic deformation, and the ones that do not come back are called plastic deformation. আচ্ছা, আপনারা দুইটা লাইন লিখেন, that should cover this entire paragraph. ঠিক আছে, লিখেন। ইনভেস্টিগেটিভ ফিকশন পড়াইছি না? হ্যাঁ পড়াইছি, সমস্যা নেই, আমি না পড়ে থাকলেও কোনো প্রবলেম নেই, জীবনেও করতে পারবে না, এইগুলো বলি জীবনেও কোশ্চেন না, তোকে আবার পড়াই দিব। ঠিক আছে, আচ্ছা লিখেন। Objects that return to the original shape when the force is removed are called elastic material. Objects that return to the original shape when the force is removed are called elastic material. Objects that return to the original shape when the force is removed are called elastic material. And such changes are temporary changes. Such objects that return to the original shape when the force is removed are called elastic material, and such changes are temporary changes. Such changes are temporary changes. Such changes are temporary changes. Next paragraph. Objects that do not return to the original shape when the force is removed. Objects that do not return to the original shape when the force is removed are called plastic material. Objects that do not return to the original shape when the force is removed are called plastic material. Objects that do not return to the original shape when the force is removed are called plastic material. Ashrafi Rahman said, are called plastic objects that do not return to the original shape when the force. Siam copy paisen? Yes, sir. Baki shobar copy to দিয়ে দিছি, right? Acha, objects that do not return to the original shape when the force is removed are called plastic material, and such changes are permanent changes. Such changes are permanent changes. Such changes are permanent changes. It becomes permanently formed. এখন রাবার ব্যান্ড যদি ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, in that case obviously it will become permanently deformed. Only in that case. আচ্ছা, এবার হইতেছে আচ্ছা, এবার আসি আমরা স্প্রিংস এন্ড ওয়্যারস এর ব্যাপারটা। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন একটা লোহার এতটুকু একটা টুকরা যদি থাকে, সবাই একটু এদিকে খেয়াল করেন, ঠিক আছে? ধরলাম এইটা is made up of steel, আর এটা পুরোটা যদি স্টিল হয় তখন we will call it a steel wire, তখন we will call it a steel wire. কিন্তু যদি এই তারটাকে আমরা এরকম স্প্রিং এর মতো টার্ন দিতে পারি তখন হবে the spring. Sorry, ঠিক আছে, it becomes a spring. এখন বুঝেন, spring হইতেছে any material that has been given a shape, helical shape and transform করছি আমরা। and আমরা springs নিয়ে কেন bothered? because spring is something, তুমি যখন কোনো স্প্রিং এর শেপ দিবা ও নতুন কিছু প্রপার্টি ডেভেলপ করে, and প্রপার্টি তো অনেকেই ডেভেলপ করতে পারে অনেক সময়, কিন্তু স্প্রিং এর প্রপার্টি কেন ইম্পর্টেন্ট? বিকজ এটা পার্মানেন্ট প্রপার্টি ফলো করে, ও একটা নতুন মেটেরিয়ালের মতো বিহেভ করা শুরু করে। it behaves like as if it was naturally like that, যার জন্য আমরা স্প্রিংস নিয়ে bothered। এখন স্প্রিংস নিয়ে অ্যানালাইজ করা আছে, স্প্রিংস নিয়ে আরো অ্যানালাইজ করার রিজন কি? স্প্রিংস এর প্রপার্টি এতটাই পার্মানেন্ট হয় and এতটাই অ্যাকুরেট হয় that স্প্রিং এর হিসাব করে আমরা we can use these objects into
other whatever stuffs that we make. ফর এক্সাম্পল আমরা বেডের মধ্যে ইউজ করতে পারি, সোফাতে ইউজ করতে পারি, গাড়িতে ইউজ করতে পারি, চেয়ারসে ইউজ করতে পারি, অ্যান্ড স্প্রিংস আমরা সব জায়গায়, সাইকেলে, গাড়িতে, বাইসাইকেলে, এভরিথিং। তারপর তোমার ট্রাক, বাস, সবকিছুর মধ্যে আমরা স্প্রিংস ইউজ করি। তার মানে কি, স্প্রিং ন্যাচারাল অবজেক্ট না হইলেও তুমি যখন একটা জিনিসকে স্প্রিং বানাবা তখন ওই অবজেক্টটা কিছু বিহেভিয়ার ডেভেলপ করবে, এই বিহেভিয়ার ওর মধ্যে সারা জীবন থাকবে। ঠিক আছে, এন্ড এটা এইভাবেই তোমার এক্সাক্ট সোজা কথা তোমার কথা মতো চলবে, তুমি ওটা যেমনে বানাবা ও অমনি বিহেভ করবে। যার জন্য স্প্রিংস আর ভেরি ইম্পর্টেন্ট ইন ফিজিক্স। স্প্রিংস দিয়ে আমরা অনেক রকমের কাজ করতে পারি। আচ্ছা, কিন্তু স্প্রিং এর ফার্স্ট এন্ড দ্য মোস্ট বেসিক ল অফ স্প্রিং হচ্ছে, যত আমরা একটা স্প্রিং কে ফোর্স বাড়ায় দিব, স্প্রিং এর এক্সটেনশন ততটাই বাড়বে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যান এক্সটেনশন ইজ, রাইট? এক্সটেনশন বাড়বে। ব্যাপারটা এমন যে স্প্রিং এর অরিজিনাল লেন্থ যদি থাকে 50, আর ও যদি লোড দেওয়ার পরে 55 এ যায়, 55 মাইনাস 50, তার মানে এক্সটেনশন কত? 5 সেন্টিমিটার। এনারা বুঝেন? আচ্ছা, 50 থেকে 55 এ গেছে, তার মানে কি, নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ করলে এক্সটেনশন বিকামস 5 সেন্টিমিটার। তারপরে ধরো তোমার নিউ লেন্থ যদি হয় হইতেছে 70, আর স্প্রিং এর অরিজিনাল লেন্থ যদি থাকে 50, তার মানে 70 মাইনাস 50, ওর এক্সটেনশন হচ্ছে 20 সেন্টিমিটার। নাও স্প্রিং এর হুকস ল কি বলে? হুকস ল বলে একটা স্প্রিং এ আমরা ফোর্স যত বাড়াবো এক্সটেনশন ততই বেশি হবে। তার মানে কি, তার মানে ফোর্স যদি হয় 20 নিউটন, ধরলাম এক্সটেনশন হচ্ছে 4, তাহলে ফোর্স যদি আমরা ডাবল করে দেই তাহলে এক্সটেনশন হয়ে যাবে ডাবল। ফোর্স যদি আমরা ট্রিপল করে দেই এক্সটেনশনও হয়ে যাবে ট্রিপল। তার মানে কি, এই কারণে হুকস ল ইজ ইম্পর্টেন্ট, বিকজ এইটা একদম নাম্বার বাই নাম্বার পুরো 100% প্রপোর্শনাল থাকবে। এটাকে তুমি যতটুকু বাড়াবা, এটাকে তুমি কোয়াড্রাপল করো, ওইটাও 4 টাইমস হয়ে যাবে। তুমি ফোর্সটাকে ডাবল করো, এক্সটেনশনও ডাবল হবে। যেইটাকে আমরা যেমনে বাড়াবো ওইটা ওইভাবে করেই হবে। এন্ড দিস কন্টিনিউস উইথ stretching the material and compressing the spring as well. This is applicable in both the cases. তুমি স্প্রিং কে টান দিতে পারো অথবা কম্প্রেস করতে পারো। Both these cases it will follow the rules. Now that being said, springs এর কিছু ব্যাপার আছে। springs এর এইটা Hooke's law says that force আমরা যত বাড়াবো এক্সটেনশন আমাদের ততটাই বাড়বে। ঠিক আছে, this is what Hooke's law says. Hooke's law says ফোর্স বাড়ালে এক্সটেনশন বাড়বে কতক্ষণ বলতে, যতক্ষণ স্প্রিং তার ইলাস্টিক লিমিট ক্রস না করতেছে। সোজা কথা, একটা পয়েন্টের পর স্প্রিং নষ্ট হয়ে যাবে। ওই পয়েন্টের পরে তুমি যদি এক্সট্রা টান দাও, স্প্রিং আর আগের জায়গায় ফেরত যাবে, এটা পার্মানেন্ট ডিফর্ম হয়ে যাবে, বিকজ the bonds inside the atoms get broken. When the bonds get broken, that is when we know that is spring balance. Now understand, spring bar হয়ে যাওয়া মানে দিতেছে it will not obey the Hooke's law anymore. What does Hooke's law say? Force is proportional to extension as long as or elastic limit of cross না করে। That is what Hooke's law says. However, physics এ কোনো লই আমরা randomly বলতে পারি না। লকে মেনশন করার জন্য আমাদের আগে লকে প্রুফ করতে হবে। Hooke's law প্রুফ করতে পারা is very important because এটা আমাদের রেগুলার আসে। How do we do this? সবাই একটু খেয়াল করেন, আমি একবারে অ্যান্সার লিখে যাচ্ছি, আমি অ্যান্সার বলবো, হ্যাঁ, তখন কপি করেন। এখানে একটা স্প্রিং আছে। আচ্ছা, এই জায়গাতে ঠিক তার পাশে what we have over here is a মিটার রুট, রাইট? এখন স্প্রিং এর নর্মালি লেন্থ যদি থাকে L1, আর এখানে লোড দেওয়ার পরে ও যদি হয়ে যায় L2, তার মানে এক্সটেনশন উইল বি L2 মাইনাস L1। যদি আরেকটা লোড দেওয়ার পরে স্প্রিংটা এখানে চলে আসে L3, in that case L3 minus L1 will be equal to second extension. তার মানে আমরা লোড এখন কি করছি, বাড়াইছি। আরেকটা লোড যদি বাড়াই তাহলে এটা কি হবে, আরো এক্সটেন্ড করবে, L4 এ যাবে। L4 মাইনাস L1 করলে আমরা কি পাবো, এক্সটেনশন পাবো। ইউ আন্ডারস্ট্যান্ড, আমি প্রতিবার কিন্তু L1 কে মাইনাস করতেছি, তাই না? নিউ লেন্থ থেকে অরিজিনাল লেন্থ কে মাইনাস করতেছি, so that we can have the extension. Remember, you do not subtract L3 থেকে L2 কে subtract করবে না, you always subtract the original length of the material. Okay, now that being said, আমরা যদি এটাকে ধরলাম, প্রথমে আমি একটা ফোর্স দিছি and the force has been F1. ফোর্স যখন F1 দিছি তখন ওর এক্সটেনশন ছিল x1। আরেকটা যদি লোড এখানে বাড়াই তাহলে ফোর্স নতুনটা কিছু একটা হবে, আমি ধরে নিলাম F2।
তখন এক্সটেনশন আগে থেকে আরো বেশি হবে and it becomes x2. আমরা যদি ফোর্স আরো বাড়াই আমরা দেখবো এক্সটেনশন আরেকটা আসছে, ফোর্স আরেকটা বাড়াবো, এক্সটেনশন আরেকটা হবে, এন্ড ফোর্স যখন F5 এক্সটেনশনও তখন F5. বলেন তো আমরা কয়টা ফোর্স নিছি? 5টা এক্সটেনশন কয়টা পাইছি? F3 এর জন্য এক্সটেনশন কোনটা ছিল? x3. F3 আর x3 কে বলবো হচ্ছে আমরা করেসপন্ডিং ভ্যালুস। একটার সাথে আরেকটা যেটা পেয়ার হিসাবে আসে, কোঅর্ডিনেটস ফর্ম করে, এটাকে কি বলি? করেসপন্ডিং ভ্যালুস বলি। Don't you think these are 5 of the coordinates you got? Right? Now, if you place these coordinates, you know how to deal with them. You place the coordinates and you join these lines with force being on the y-axis and extension being in the x-axis. You're going to see that the line becomes a straight line through the origin, showing that force and extension are directly proportional to each other. ঠিক আছে? Force and extension are directly proportional to each other. Why? Because ইলাস্টিক লিমিট তো ক্রস করে নাই, তার মানে আপনি ফোর্স যত দিবেন এক্সটেনশন ততই বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, লিনিয়ার কোন ডিস্ট্রিবিউশন লিনিয়ার তখনই হয় যখন ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, we can say that it is a straight line through the origin, তার মানে কি? It's a linear line through the origin, তার মানে they are directly proportional. ঠিক আছে? আচ্ছা, those of you who think that এবার তোমার ও লেভেলস দিতেই হবে, there is no option. For example, shopping. ঠিক আছে? আপনার দিতেই হবে বিকজ আপনার এক্সিডিং ডান অলরেডি, শেষ হয়ে গেছে। আর কি আর আপনার এক্সিডিং ডান, ইনারা এক্সিডিং ডান। ঠিক আছে? আপনাদের এক্সাম দিতেই হবে and you don't have an option. I think Ishadi as well, you have already postponed it. You haven't had a sitting. এটাই তো লাস্ট সিটিং, ফার্স্ট সিটিং। আচ্ছা, বাট তুমি তো দিয়েই দিবা, তাই না? ইনশাআল্লাহ দিয়ে দিবা, তোমার প্রিপারেশন আছে, সো শুডন্ট বি আ প্রবলেম। আর যদি তোমার অপশন না থাকে, ইন দ্যাট কেস, তাহলে ইশাতির জন্য আমি বলতেছি, if you think that you still have an option of postponing it to the next session, হ্যাঁ, I don't want you to postpone it. Yes, sir. Exam এই সানডেটা এমন ভাবেই দিবা and I want you to give your honest exam. Nobody is going to invigilate your exam. কারোর এত ঠেকা নেই, কারোর এত ঠেকা নেই। কেন করলো? বিকজ এক্সাম তোমার, তুমি চিটিং করে কি করবা? You'll only be cheating on yourself. You don't want to do that. তুমি এমন ভাবেই প্রিপারেশন নিবা যে, আমি কি বলতেছি, we will not consider B for a grade physics. আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম, তুমি যদি বিও পাও, it will upset me and I'm sure it will upset your parents as well. It will be very upsetting because এতদিন পড়ার পরে, এত কষ্ট করে, এত জান দিয়ে পড়ানোর পরে B cannot be your grade. I want 100% A in the subject, 100%. Like যতজন পরীক্ষা দিবে সবার A আসতে হবে। If you think that তুমি আনতে পারতেছো না, তাহলে do not take the exam. মানে A আনতে হবে। A আনা কোনো অস্বাভাবিক কোনো কারণে প্রিপেয়ার করতে বলি, এটা খুবই নর্মাল একটা জিনিস, খুবই নর্মাল একটা। তুমি এখনো ঠিক মতো করলে তুমি A আনতে পারবা। আর আমি কি বলতেছি, প্লিজ ডু নট ব্রিং আ বি। আই ওয়ান্ট টু সে দ্যাট আমাদের সব এ স্টার্স ইন দ্য সেশন, একটাও বি নেই। ঠিক আছে? এ উইল বি দ্য লোয়েস্ট গ্রেড, মানে ইফ ইট হ্যাজ টু বি, দ্যাট ইজ। ঠিক আছে? 7 এর নিচে যেন আপনার গ্রেড না আসে, যেমনি হোক, যেমনি হোক। এটার জন্য যা লাগে, যদি বলো পুরো সিলেবাস আরেকবার পড়াইতে, তাহলে পুরো সিলেবাস আরেকবার পড়ো, ওটা আমি পড়াবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, এটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনার গ্রেড আনা আপনার বিষয়, ঠিক আছে? গ্রেড আপনার আনতে হবে। সেম গোজ ফর ও লেভেলস এন্ড এ লেভেলস ব্যাচ। ঠিক আছে? আমি তোমায় বলি, এবার এ লেভেলস এর রেজাল্ট আসছে লাস্ট দিন, ও লেভেলস এর রেজাল্ট আগামীকাল বা পরশু দিন আসবে। ঠিক আছে? এ লেভেলস এর রেজাল্ট পুরা, there were lots of people who haven't had good grades. I, alhamdulillah, did not have a single student who said, আসেন, ঠিক আছে, who said that স্যার আমার পড়া আরো দরকার ছিল বা আমার আরো বুঝা দরকার ছিল। Everybody said one single thing. সবাই বলছে যে আমি 100% বুঝতাম সবকিছু। যার রেজাল্ট খারাপ আসছে সে আমার কি বলছে, স্যার আমি সব বুঝে গেছি, আমার মানে ক্লাস বা কোন টপিক বুঝাতে আমার 1% সময় দরকার ছিল না। But it's just that I did not study enough. বলছে, আমি একটু আগে একটা মেয়ের সাথে কথা হচ্ছিল, আমার স্টুডেন্ট, আমার এএস এর ব্যাচে আবার জয়েন করলো, বিকজ শি ডিড নট হ্যাভ, মানে অনেক ভালো স্টুডেন্ট, অনেক ও লেভেলে র্যাঙ্ক পাওয়া এক্সট্রা পাওয়া স্টুডেন্ট। এসে এখন এস করতেছে না, আমার কিন্তু না পড়াশোনা করিনি, সেবারে ভালো নিয়ে আসবে বিকজ আমি জানি পারবো না, পড়িনি। দ্যাট শুডন্ট বি দ্য কেস। ঠিক আছে? আর ওরা লিটারালি আমার কি বলতেছে, স্যার আমার একটাই প্রবলেম, আমি ঠিক মতো পড়ি। There was never anything else, যে আমার পড়া হয় নাই বা ইট সিমড ভেরি ডিফিকাল্ট বা ইট ওয়াজ দ্য কাইন্ড অফ ম্যাথস আমি পারি না, আমাকে দিয়ে হচ্ছে না, কিচ্ছু না, আমি পড়ি। সিম্পল। যতটুকু পড়ছি অতটুকু অনেক ছিল, বাট এনাফ ছিল না। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস? যতটুকু পড়ছি অতটুকু অনেক ছিল, কিন্তু এনাফ ছিল না। তার মানে কি? এনাফ অনেক ইজ নট এনাফ। বহুত পড়া লাগে, একটা অস্বাভাবিক অমানবিক একটা পড়াশোনা করতে হবে, যেটা নর্মাল না। ঠিক আছে?
they're normal না, and which is why physics at least আমার কাছে মনে হয় this was my achievement in the batch. একটা স্টুডেন্টও বলে নাই যে স্যার there was one mark I did not understand. একটা স্টুডেন্ট অবশ্য পুরো 300 মার্কে আমি বুঝি, আমাকে বললেন এখন আবার বুঝাই দিতে পারবে। So everybody said the same thing, and there was not a single student who said that আমি physics পড়বো না বা something. Everybody said যে আমি আবার ভালো করবো, those who did not have good grades. So please আপনাদের একদম 100% স্টাডি আনতে হবে, ইনশাআল্লাহ, কারণ আপনাদের সিলেবাস অনেক ইজি, ওদের কথা আলাদা। স্যার এ লেভেলে এবার পুরো বাংলাদেশ, এটা পুরো পৃথিবীর রেজাল্টই যা আসছে, তবে আলহামদুলিল্লাহ ফিজিক্স গট বেটার, কেমিস্ট্রি রেজাল্ট করা হয় এবার। ফিজিক্স ইজ দ্য টাফেস্ট সাবজেক্ট, কেমিস্ট্রি থেকে ফিজিক্সের রেজাল্ট ভালো আসছে। এটা চাই একটা ক্লাস মিস করে তাহলে হিব্রু ভাষায় কথা বলতে আসলে সেটা কেমন সম্ভব, জানি না। যাই হোক আমি কেমিস্ট্রি, আমি জানি না, বাট কেমিস্ট্রি ইজ ডিফিকাল্ট, এটা আই হ্যাভ টু অ্যাডমিট। কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স তিনটাই ডিফিকাল্ট, ম্যাথস ইজ ইজি। হ্যাঁ হইতে পারে, আমি জানি না, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ কেমিস্ট্রি, বাট যেটা আমার ফিজিক্স ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এইবার ফর আমার ইন আ ভেরি লং টাইম ফিজিক্স এর গ্রেডস প্রবলি ইজ বেটার দ্যান কেমিস্ট্রি। ঠিক আছে, কারণ সাধারণত কেমিস্ট্রি গ্রেড বেটার, মানে যে স্টুডেন্ট কেমিস্ট্রিতে এ পায় ফিজিক্সে বি পায়, দ্যাট আর ন্যাচারাল নর্মাল। যে দুইটা দিয়ে পায় সেটা দুইটা দিয়ে পায়। কেউ যে কেমিস্ট্রিতে ধরো বি পাবে সে হয়তো ফিজিক্সে সি পেয়ে থাকে, অথবা অনেকখানি কম পেয়ে বি পাবে, মানে তো মার্জিনাল বি পাবে, মানে ফিজিক্সের মার্ক অলওয়েজ কম আসে, কিন্তু এই বছর তা আসেনি। এবছর কেমিস্ট্রি গ্রেডস এর থেকে ফিজিক্সের গ্রেডস, হ্যাঁ মানে সিমিলার, উল্টা বলবো না আমি, সিমিলার আসে। যে বি পেয়েছে দোনোটাতে বি পেয়েছে, এমন না যে ফিজিক্স মার্ক কম পেলাম। ভালো করছে আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ গুড, ইটস ভেরি স্যাটিসফ্যাক্টরি। আমি এটা আসলে ফিজিক্সের অনেক ডিফিকাল্ট, তো সেই হিসাবে it was satisfactory। আচ্ছা, এখন এই হইতেছে আপনাদের, তার মানে কি এতগুলা কোঅর্ডিনেট নিব, গ্রাফ আঁকছি, স্ট্রেট লাইন আসছে। আচ্ছা আপনারা অ্যানসার লিখেন, হুকস ল, হেডিং দেন, এই যা আছে এখানে কিছু করার দরকার নেই, এখন যেটা লিখাচ্ছি এটা করুন ইনশাআল্লাহ। জি স্যার, তুমি এটা বলবা ফোর্স এন্ড এক্সটেনশন আর ডিরেক্টলি proportional to each other as long as it does not exceed the elastic limit। আচ্ছা এখন অ্যানসারে লিখেন হইতেছে কনসিডার লিখা আছে নাই? আচ্ছা ফার্স্ট পয়েন্ট লিখেন, mass taken with a mass balance and weight is measured. Mass is taken with a mass balance and weight is measured. Mass taken with a mass balance and weight is measured. তার মানে আমরা mass মাপবো, মাপার পর weight কেমনে বের করবো, W equal to mg করে। Mass taken with a mass balance and weight is measured। এরপর লিখেন new length and initial length are taken from the meter rule. New length and initial length are taken from the meter rule. New length and initial length are taken from the meter rule to find the extension. To find the extension. To find the extension. এরপর next point হইতেছে, আবার বলতেছি ওইটা আগেটা, new length and initial length are taken from the meter rule to find out the extension. Yes, extension কেমনে বের করব, new length minus original length। আচ্ছা এটা আমি বললাম না। এরপরে হইতেছে range of force and corresponding extension readings are taken. Range of force and corresponding extension readings are taken. Range of force and corresponding extension readings are taken. A range of force and corresponding extension readings are taken. Next point হচ্ছে, they are used to draw a graph. They are used to draw a graph of force, bracket লিখেন y-axis. They are used to draw a graph of force, bracket হচ্ছে y-axis, against extension. They are used to draw a graph of force against extension.
against extension, they are used to draw a graph of force y-axis against extension x-axis. Next point again, it will be straight line through origin. It will be straight line through origin. It will be straight line through origin showing they are directly proportional to each other. Showing they are directly proportional to each other. It will be straight line through origin showing they are directly proportional to each other. It will be straight line through origin showing they are directly proportional to each other. আচ্ছা এরপরে প্রিকশন লিখেন এই পর্যন্ত লিখলেই হবে বুঝছেন এরপর প্রিকশন নিতেছে এটা না লিখো এটা না রিপিট এন্ড টেক এভারেজ হ্যাঁ এটা লিখো রিপিট এন্ড টেক এভারেজ প্রিকশনে রিপিট ধরুন হ্যাঁ হ্যাঁ repeat and take average, take length readings from eye level to avoid parallax error. যতবার length নিব eye level থেকে নিতে হবে take length from eye level ওটা দরকার নেই আপাতত এটা বললেও হয় take readings from eye level to avoid parallax error. ঠিক আছে আচ্ছা আরেকটা পয়েন্ট লিখব হইতেছে do not overload to avoid parallax error. Keep it in a length box. Take readings from eye level to avoid parallax error. এরপরে হইতেছে কি বলছিলাম জানো ও do not overload মানে স্প্রিং এ অতিরিক্ত লোড দিলে তো স্প্রিং পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে do not overload to avoid damaging the spring permanently. Do not overload to avoid damaging the spring permanently. আচ্ছা আরো একটা চাইলে লেখা যায় যে স্প্রিং আর মিটার রুল একটু কাছাকাছি রাখতে হবে বেশি দূরে রাখা যাবে না ঠিক আছে reduce the gap between the meter rule and the spring. হ্যাঁ এগুলো সবই মার্কিং পয়েন্টস মোটামুটি সবগুলোই reduce the gap between the spring and the meter rule. আচ্ছা এইটার পরে সবাই ইলাস্টিক ব্যান্ডস এখন স্প্রিং এর ক্ষেত্রে সবাই প্লিজ একটু বোর্ডে থাকবেন এটা আমাদের পড়ার দরকার নাই ইলাস্টিক ব্যান্ডস কেমন স্প্রিং যেমন একটা স্ট্রেট লাইন ফর্ম করে ফোর্স এগেইনস্ট এক্সটেনশন ইলাস্টিক ব্যান্ড এরকম একটা লাইন ফর্ম করে তার মানে কি ওর প্রথমের দিকে এক্সটেনশন একটু কম মাঝখানের দিকে এক্সটেনশন বেশি আবার লাস্টে গিয়ে এক্সটেনশন একটু কম যার জন্য আমরা ইলাস্টিক ব্যান্ড নিয়ে প্রপারলি কোনো কিছু পড়তে পারি না কেন আমরা পড়তে পারি না বিকজ ওর বিহেভিয়ারটা পুরোপুরি কোনো প্যাটার্ন ফলো করে না একবার একটু কম একবার একটু বেশি আবার একটু কম এরকম র্যান্ডম একটা জিনিস করে যার জন্য হইতেছে আমরা এদের তোমার লোড এগেইনস্ট এক্সটেনশনের গ্রাফ আঁকলে পুরোপুরি একটা স্ট্রেট লাইন তো ফলোই করে না ও র্যান্ডম প্যাটার্ন ফলো করে হাউএভার রাবার ব্যান্ডস অলওয়েজই এই প্যাটার্ন ফলো করে জাস্ট রিমেম্বার দ্য শেপ যে প্রথমে একটু কম তারপর একটু ডানে বাঁকা হবে আবার লাস্টে গিয়ে একটু দিতে হবে দ্যাটস ইট রাবার ব্যান্ডসের জন্য এটা সব ইলাস্টিক ব্যান্ডসই এইভাবেই কাজ করে ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা ফোর্স ম্যাস এন্ড অ্যাক্সিলারেশনে আচ্ছা ফোর্স ম্যাস এন্ড অ্যাক্সিলারেশন নিয়ে আমাদের আলাদা করে কেন পড়ার লাগে এটা রিজন হইতেছে তুমি এই একটা ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবা ফোর্স mass and acceleration তিনটা আসলে একটার সাথে আরেকটা রিলেটেড কিভাবে রিলেটেড ফর এক্সাম্পল এই যে একটা ট্রলি থাকে ট্রলির মধ্যে আমরা ধরলাম এখানে 50 50 100 আরো 50 50 200 কেজিস আমরা লোড নিছি এখন এখানে যদি একটা মানুষ এসে এটারে ধাক্কা দেয় তাহলে এটা কি হবে ট্রলির একটা অ্যাক্সেলারেশন হবে রাইট তার মানে কি হবে ফোর্স দিচ্ছে অ্যাক্সিলারেশন হয়েছে এখন বলতো একটা মানুষের জায়গায় যদি দুইটা মানুষ আসে তার মানে অ্যাক্সিলারেশন আরো কি হবে বেশি হবে তিনটা মানুষ আসলে কিন্তু তিনটা মানুষ আসার পরে এখানে লোড যদি আমরা এতগুলা দেই তাহলে কি হবে বলেন তো রাইট অ্যাক্সিলারেশন কমে যাবে না
পড়ুক, সমস্যা নেই, ঠিক আছে, প্রিকশনে আসবে এটা, ঠিক আছে। ডিসিলারেশন রাইট হবে, ধরো তার মানে কি হবে, ফোর্স যত বাড়বে অ্যাক্সিলারেশন তত বাড়বে, কিন্তু হোয়াট ইজ ইট, এখন যদি অতিরিক্ত ম্যাস বাড়াই দিই তাহলে আবার অ্যাক্সিলারেশন কি হবে, কমে যাবে, যার জন্য আমাদের কি করা যাবে না, আমাদের অতিরিক্ত ম্যাস বাড়ানো যাবে না। ম্যাস আমাদের যা আছে যদি তাই রাখো, তার মানে কি আমরা কোন জায়গাতে আসতে পারি, যে যদি ম্যাস যেমন ছিল তুমি যদি তেমনই রাখো, ম্যাস চেঞ্জ করবে না, অনলি ইন দ্যাট কেস ফোর্স যত বাড়বে অ্যাক্সিলারেশন ততই বাড়বে, তার মানে গিভেন দ্য কন্ডিশন ম্যাস ইজ কনস্ট্যান্ট। এই কারণে ফোর্স ম্যাস আর অ্যাক্সিলারেশনের একটা রিলেশনশিপ আছে, যেটা আমাদের জানতে হবে। ওইটা আলাদা, ওইটা পরে আসতেছি, ওইটা পরে আসতেছি, ওইটা আসতেছি পরে, এখন এই যে এটা নেক্সট এটাই। হাউএভার এখানে আবার এমন একটা ব্যাপার আছে, ধরো অন অ্যানাদার ডে দেয়ার আর হাউ মেনি পিপল, দুইজন, তার মানে ফোর্স এর থেকে বেশি বাড়ানো আর পসিবল না, তার মানে ফোর্স কি কনস্ট্যান্ট। তোমারে আগেই ধরো বলে দিল যে আজকে ফোর্স বাড়ানো পসিবল না, কারণ হইতেছে মানুষ ইনক্রিজ করা পসিবল না, মানুষ দুইজনই আজকে আছে আর লোক নাই, এখন ফোর্স কনস্ট্যান্ট। তাহলে আগের মতো স্টার্ট করলাম, একটা ম্যাচ দেওয়া আছে, অ্যাক্সিলারেশন এখন হবে। এখন বলেন তো যদি দুইজন মানুষ থাকে বাট ম্যাচ আমি বাড়াই দিই, অ্যাক্সিলারেশন কি হবে, কমে যাবে, আরো যদি ম্যাচ বাড়াই আরো কমে যাবে, আরো বাড়াইলে আরো কমে যাবে, উইচ ইজ ওয়াই দ্য সেকেন্ড ওয়ান সেজ, যদি কোনো কারণে, আচ্ছা বলো তো এখন অনেকগুলো ম্যাচ বাড়াইছে, অ্যাক্সিলারেশন কি অনেক কম হবে না? হোয়াট ইফ সাডেনলি এখানে আরো আরো অনেক মানুষজন চলে আসলো, এখন কি অ্যাক্সিলারেশন কমবে না আবার বাইরে যাবে? বাইরে যাবে, কিন্তু তার মানে কি, যদি মানুষ না আসতো, ফোর্সটা যদি কনস্ট্যান্ট থাকতো, তাহলে আমরা কি বলতে পারতাম, যে ম্যাস যতক্ষণ বাড়াইতে থাকবো অ্যাক্সিলারেশন ততই কমতে থাকবে। সো দিস বিকামস আওয়ার সেকেন্ড রিলেশনশিপ অ্যামং দিস থ্রি ভ্যারিয়েবলস। তার মানে ভ্যারিয়েবলস গুলার রিলেশনশিপটা কেমন ভাবে বিল্ড আপ করে, যদি কোনো জায়গার ম্যাস সেম থাকে তুমি ফোর্স যত বাড়াবা অ্যাক্সিলারেশন ততই বাড়বে, আর কোন জায়গাতে যদি ফোর্স সেম থাকে ইন দ্যাট কেস ম্যাস যত বাড়বে অ্যাক্সিলারেশন তত কমে যাবে। ফর এক্সাম্পল একটা গাড়িতে যেটা হয়, গাড়িতে একজন লোকের জায়গায় দুইজন লোক